এই জন্য বিএনপিকে এখন খুব মানে শান্ত মাথায় ঠান্ডা মেজাজে সব জায়গায় ইনভলভ। এই জামাতে ইসলাম সৎ লোকের শাসন কায়েম করবে। এখন আমি একটু মাসুদ কামালের কাছে যাচ্ছি, অন্য একটা মানে এই প্রসঙ্গ তো গেল, সেটা হলো আমরা এখন লক্ষ্য করে দেখলাম এই যে এখন যে জুলাই অগাস্ট মাস চলতেছে, এই অগাস্টের 5 তারিখে একটা সরকার বদল হয়েছিল যাকে আমরা 36শে জুলাই হিসেবে চিহ্নিত করি, এবং সেই 36শে জুলাই হয়েছিল বইলেই কিন্তু আমরা 2026-এ নির্বাচনটা পেয়েছি, কারণ এটা পাওয়ার কথা না। কে নেতৃত্ব দিল কে দিল না সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে এই, আমরা দেখতেছি যে পার্লামেন্টে এখন 3টা দল আছে, বিএনপি, জামাত এবং এনসিপি। কিন্তু এনসিপিরা এরা যেখানেই যায় বক্তব্য রাখতে, মিছিল মিটিং যাই করতে যায়, তারা যে কোনোভাবেই হোক তারা ভিক্টিমাইজ হচ্ছে বা হামলার শিকার হচ্ছে। তারা বলছে যে এটা বিএনপির যুব দল ছাত্র দলরা করছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এটা সাধারণ ছাত্ররা করছে। মানে এই বিষয়টা কেন ঘটছে, বা এটা যদি বিএনপি না করে তাহলে সরকারের দায়িত্ব কি, বা তারা তাদের সম্পর্কে বক্তব্য আছে, তারা অশালীন কথা বলে, তারা বেয়াদবি করে, ইত্যাদি ইত্যাদি। এই সবগুলো মিলিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখেন, এই জিনিসটা আসলে একটা সরকারের দুর্বলতা আমি মনে করি। দুর্বলতাটা কোথায়? ধরেন তারা অশালীন কথাবার্তা বলে, তাতে কোনো সন্দেহ নাই। আমি তো এটাও মনে করি তারা বরং মানুষকে এক ধরনের প্রভোগ করে, মানে আমন্ত্রণ করে, আমাকে মারো না কেন, আমাকে মারো, তারা এটা বলে। কেন তারা মার খেতে চায় সেটা আমি একটু পরে বলতেছি আপনাকে, ওটাও তাদের একটা পলিটিক্স। কিন্তু এখানে আমার কথা হলো, একজন লোক ভার্বালি মুখে সে যাই বলুক না কেন, যা কিছুই বলুক না কেন, এটা যদি অপরাধ হয় অপরাধ, এই অপরাধেও তো শাস্তি আছে, আইনে আছে না, আছে। আপনি ওই আইনের আশ্রয় নিতে পারেন, কিন্তু কোনো বিবেচনাতেই আপনি তার গায়ে হাত তুলতে পারেন না। সেটা দলীয় কর্মী হলেও পারেন না, দলীয় কর্মী না হলেও পারেন না। যারা গায়ে হাত তুলেছে তাদের তো ভিডিওতে ছবি আছে রে ভাই, সবাই তো ছবি আছে। তো সেই লোকগুলিকে ধরলেই তো হয়, আপনি ধরছেন না কেন? এবং এই ধরার দায়িত্ব কার? আপনার না, আমারও না, ধরার দায়িত্ব সরকারের। সরকার ধরছে না কেন? যদি সরকার তাদেরকে না ধরে অথবা ধরার ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করে, তাহলে আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন এরা সবাই সরকারের লোক, মানে যুব দল হোক, ছাত্র দল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, যে দলই হোক, অথবা বিএনপি হোক, তারা সরকারের লোক। সরকার এদেরকে আশকারা দিচ্ছে যদি না ধরে। আর যদি ধরে, ওরা বলছে যে এটা জনসাধারণ, পাবলিক। যদি পাবলিকও হয়, গায়ে হাত তোলার অধিকার তো পাবলিকেরও নাই। যে পাবলিক তুলবে গায়ে হাত, তার শাস্তি হওয়া উচিত। এবং দেখেন, এই গায়ে হাত তোলার কারণে একটা ছেলের চোখ অন্ধ হয়ে গেছে, তো এটা তো অপরাধ রে ভাই, এটা তো হত্যা প্রচেষ্টা, এটা তো মামলা হওয়া উচিত, এবং এই মামলাটা সিরিয়াসলি হ্যান্ডেল করা উচিত। এটা হলো একটা দিক। ওরা তো আপনাকে প্রভোগ করবেই, ওরা তো চায় প্রমাণ করতে যে আপনি এরকম উচ্ছৃঙ্খল আচরণ করছেন, তারা তো চাইতেই পারে, এটা তাদের পলিটিক্স। এখন আমি যে প্রসঙ্গটা, আরেকটা প্রসঙ্গ যেটা বললাম আগে বলবো, সেটা হলো এনসিপি কেন এমন করতেছে। এটার মূল কারণ হলো, দেখেন এনসিপি আসলে এখন আর কোথাও নাই, ওই সংসদে 6-7 জন ছাড়া আর কিন্তু কোথাও নাই। এনসিপি একটা সম্ভাবনাময় দল ছিল দেশের, ইয়াং জেনারেশনের দল, সাধারণ মানুষদের উপর ভরসা করতে শুরু করেছিল। কিন্তু এরা নিজেরাই নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে, নিজেদের বিভিন্ন রকম আচার আচরণের মাধ্যমে, কথাবার্তা, এইটা ধরি আমি, যদি যে এনসিপির কিছু বলতে কিছু নাই। আপনি দেখেন, আমার দেখা মতে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল হয়েছে, এবং একমাত্র এনসিপিরই আমি দেখলাম যে এই দলের বয়স মাত্র 1 বছর, পার্লামেন্টে তারা 6টা সিট এবং নারী আসন 2টা, 8টা আসন পেয়েছে। বাংলাদেশে তো আর কোনো দল আমি দেখি নাই যে 1 বছরের মাথায় এই 8টা সিট নিয়ে পার্লামেন্টে গেছে। এতে কিছু প্রমাণ হয় না। আমি আপনাকে বলি ভাই, একটা সিট পাইলেই তো নিবন্ধন পায়, আমি বলছি আপনাকে, একটা সিট পাইলেই নিবন্ধন পায়, সেক্ষেত্রে 8টা সিট যে দলটাই পাইলো, সেটার গুরুত্ব আছে না? তাকে আমি বলছি যে কিছু না থাকে, আমি বলছি, আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। দেখেন, তারা যেটা পেয়েছে, এটা তারা আসলে জামাতের শক্তিতে পেয়েছে। এবং তারও চেয়ে বড় কথা, যে নির্বাচনটা হয়ে গেছে, সেই নির্বাচন তো দেশের একটা বড় দলকে আপনি অংশ নিতে দেন নাই। আপনি তো আওয়ামী লীগকে অংশই নিতে দেন নাই রে ভাই। যদি আওয়ামী লীগ অংশ নিত তাহলে অন্য চেহারা হতো। তারও যে বড় কথা, যদি তারা জামাতের সঙ্গে ভোটের জোট না করত, তাহলে তারা কিছুই থাকতো না, একজনও পাস করতো না। বড় প্রমাণটা আমি দিচ্ছি,
এরা এখন এই যে পাগলের মতো আচরণটা করছে, আমি শেষ করে ফেলে আপনি উত্তরটা পাবেন। এই যে এখন তারা পাগলের মতো এই আচরণ, কিন্তু বলি পাগলের মতো আচরণ, মানে সব হারাইয়া উদ্ভ্রান্তের মতো আচরণ। ওই যে গরু হারাই গেলে যে আচরণ হয় না, ওই আচরণ। কেন জানেন? সামনে স্থানীয় সরকার নির্বাচনে জামাত অলরেডি বলেছে তারা আর এনসিপির সঙ্গে জোট করবে না, তারা একে একে ইলেকশন করবে। ওদের মাথায় খারাপ হয়ে গেছে। ওদের একটা বিশাল নেতা আছে না হিমালয় পর্বতের মতো, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই ভদ্রলোক তো ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে যাচ্ছে। ইলেকশন করুক, যদি এনসিপি ইলেকশন করে, যদি জামাতে সাদিক কায়েম থাকেন, সাদিক কায়েমের অর্ধেক ভোটও সে পাবে না। এটা কিন্তু ব্যক্তি ইমেজের কারণে না, এটা হলো দলের যে অবস্থান তার কারণে। তাদের কোনো সংগঠন নেই সারা দেশে, এবং তারা দেশের কোথাও থেকে জামানত রক্ষা করতে পারবে না যদি একা নির্বাচন করে। তাদের মাথাটা এই কারণে খারাপ হয়েছে। এখন তারা আলোচনায় থাকতে চাচ্ছে। এখন তারা মাইর খাইলে কি হয়, ধরেন আপনার একজন বিরাট একটা মনে করেন শীর্ষ সন্ত্রাসী, সে একজন রিক্সাওয়ালাকে মারলো, তো লোকে কিন্তু শীর্ষ সন্ত্রাসী নামের সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালার নামটা কিন্তু জেনে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি রিক্সাওয়ালাকে কিন্তু অপমান করছি না, আমি বলছি সে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, এবং মিডিয়াকে তার নাম কেউ জানতে চায়, সেই নামটা কিন্তু হয়ে যাচ্ছে। এখানেও তাই কিন্তু হচ্ছে যে সে মার খাওয়ার মাধ্যমে তার আলোচনায় থাকছে। গত 4-5 দিনের পত্রিকা আপনি দেখেন, এনসিপি এনসিপি এনসিপি। আচ্ছা, মাসুদ কামাল এর প্রশ্নটা ধরে আমি যদি পাপিয়ার কাছে আসি, সে বলতেছে, মাসুদ কামাল ভাই বললেন যে তারা মার খেয়ে মাঠে থাকতে চায়। যদি আমি অতীতের সাথে মিলাই, বিগত 15 বছর কিন্তু বিএনপি মার খাইছে। বিএনপি মার খাইছে বলেই তাদের অবস্থানটা ছিল, মানে অস্তিত্বটা ছিল। যদি মারামারি না হয়তো অস্তিত্বটা থাকতো না। তাহলে কি এই বিএনপি, যে মাসুদ কামালের বক্তব্য যদি আমি ধরি, যে তারা মাইর খেতে চাচ্ছে এবং বিএনপির ভাষায় ছাত্র দল মারতেছে না, যুব দল মারতেছে না, সাধারণ লোকই মারতেছে, তা সাধারণ লোকে মারলেও তো তাদের গ্রহণযোগ্যতা বাড়তে থাকবে বা তারা মাঠে থাকতেছে। তো এই বিষয়টা কি বিএনপি নিয়ন্ত্রণ করা উচিত না, যে তাদের উপরে হামলা না হয়, হামলা না হলে মানুষ ভুলে যাবে, এরকম এটা একটা পার্টি বিলীন হয়ে যাবে, সেই জায়গায় তো থাকা উচিত। এখানে ব্যাপারটা হচ্ছে কি, বিএনপির উপরে যে শয়তানি করছে, যে শয়তান, সেও তারও বিএনপির উপর অনেক প্রত্যাশা যে তার শয়তানি যে সে করছে, শয়তানিকে অনুমোদন দিতে হবে। আবার যে ওই শয়তানির শিকার হচ্ছে, তারও বিএনপির প্রত্যাশা যে শয়তানের খপ্পর থেকে আমাকে বাঁচাতে হবে। আবার পথচারী দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কোনটা ভালো কোনটা মন্দ। দুইটা পথচারী, একটা শয়তানিকে বলছে যে রাইট, এখন ওই পথচারীও চাচ্ছে যে তাকে বিএনপি সাহায্য করুক। আবার যে শয়তানির শিকার দ্বারা নির্যাতিত হচ্ছে, ওটা দেখে আর এক পথচারী বলছে যে না ওটা রাইট, ওটার পক্ষে বিএনপি থাকবে। এখন বিএনপির প্রতি এই যে ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যাশার মাত্রাটা হয়ে গেছে অতিরিক্ত। মাত্রাটা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে বিএনপিকে নিজস্ব চিন্তাভাবনা চেতনা দিয়েই কিন্তু আগাতে হবে। এখানে হোমজিক্যালি কোনো কিছু করতে গেলে সবই ট্র্যাপ। আপনি যে শয়তানি বলে না, শয়তানির দ্বারা শিকার হয়ে যে ব্যক্তিটা ধরা খাচ্ছে সেটাই বলে না, শয়তানের সপক্ষ আর শয়তানির দ্বারা অত্যাচারের যে পক্ষ, এই চারটা মিলে সবই ট্র্যাপ। যেখানে বিএনপি পা দিবে সেখানে ট্র্যাপড হবে। এবং তারা সবাই মিলে চাচ্ছে যে বিএনপি একটা ভুল করুক, এবং ওই ভুলের খেসারত হিসেবে, কারণ বিএনপি ক্ষমতায় আসার আগে আন্দোলন শুরু হয়ে গেছে বিএনপিকে উৎখাত করার, বিএনপিকে লন্ডনে পাঠানোর, এবং আমাদের ব্যাগ ট্যাগ গোছায় রাখার প্রস্তুতি আগে থেকে ওরা আমাদেরকে ন্যায় রাখার চেষ্টা করতেছে। আপনি নিজেও অবলোকন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আসার দিন থেকে অদ্যাবধি পর্যন্ত। এই জন্য বিএনপিকে এখন খুব মানে শান্ত মাথায় ঠান্ডা মেজাজে সব জায়গায় ইনভলভ হলেও চলবে না, আবার ইনভলভ হয়ে যাক এটাও চাচ্ছে। হয়ে গেলে স্বৈরাচারের খেতাবে ভূষিত করে একটা কালিমা তো আগের থেকে লাগানোর একটা ব্যাপক হাতে কালি নিয়ে দাঁড়ায় আছে, মানে আমি একটা পক্ষ হলে আমাকে কালিটা ছাপ্পাস করে লাগাই দিবে। এই জন্য বিএনপির কাছে সাধারণ মানুষের যেটা প্রত্যাশা, যে বিএনপি এগুলো হয় কঠোর হস্তে দমন করুক, আর না হলে এগুলোকে পাত্তাই না দেখ। এই যে এরকম একটা দুইটা সেন্টিমেন্টই কিন্তু চলে আসছে অলরেডি দেশের মানুষ। এখন এই দুটো সেন্টিমেন্টে যে চলে আসছে, এটা বিএনপির জন্য এক সেন্সে ভালো, যে বিএনপিকে একটা ভূমিকা নিতেই হবে রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে। এবং মানুষও এমন একটা পর্যায়ে বিরক্ত বোধ করছে যে একটা অস্থিরতা ব্যাপকভাবে সামান্য হয়তো, যেমন ঘরে ঘরে দুর্গ তৈরি করো বিএনপিকে উৎখাত করার জন্য। আরে সারা জীবন শুধু দুর্গই মানুষ তৈরি করবে, তো মানুষ দুর্গের ভিতরে শান্তিতে সহ অবস্থান করে একটা শান্তির নীড় বানাবেটা কবে? শুধু দুর্গই বানায় যেতে হবে রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার জন্য। এই যে একটা ব্যাপার। আর এনসিপি জুলাই আগস্টের অভ্যুত্থান আমি রেসপেক্ট করার, আমার 100% আমি রেসপেক্ট করি, এটাকে আমার বিতর্কিত করার আমার সুযোগ নাই। কিন্তু যারা হচ্ছে এটার অংশীদার, বিতর্কিত তারাই করছে। আমি মাসুদ কামালের
যে কথাটা বলছিল তার রেশ ধরে বলছি, মনে করেন এই যে এনসিপির সাথে যে ঘটনাগুলো ঘটতেছে এখন ইয়েতে, তাতে আলটিমেটলি এনসিপি বলতে কিছু নাই, যেটা আপনি বললেন, তেমন কোনো অস্তিত্ব তাদের নাই, তাহলে তাদের তো হারানোর কিছু নাই। কিন্তু যার হারানোর কিছু নাই সে যদি এই ভিক্টিমাইজ হয়, তাতে গেইন করবে কে? যার উপরে হামলা হচ্ছে সে গেইন করবে, নাকি হামলাটা যারা করছে তারা গেইন করবে? দেখেন, লজিক্যালি যারা হামলা করছে তাদের গেইন করার কোনো কারণ নাই। মানুষ, আপনি দেখবেন, আপনি যে এনসিপির যে মারামারি ঘটনাগুলি যখন নাকি পত্রিকায় আসে অথবা যখন সোশ্যাল মিডিয়ায় আসে, ভিডিও টিডিও অনেকগুলোতে আসে, এবং এই ভিডিওগুলো দেখলে উনি যে কমেন্টগুলো আছে, আপনি যদি কমেন্টগুলো যদি পড়েন, দেখবেন যে একটা ছেলে মার খাচ্ছে, তাতে মানুষ কেন খুশি হচ্ছে? এই জিনিসটা এনসিপিকে আমি বলবো, ভাই আপনারা এগুলো দেখেন, দেখে উপলব্ধি করার চেষ্টা করেন যে আপনারা একটা সম্ভাবনাময় দলকে কোথায় নামায় নিয়ে গেছেন। ওই দলকে কিন্তু আমরা নামাই নাই, ওনারা নিজেরাই নামাইছেন। বুঝেন না আপনি? একজন লোক আগে রিক্সায় উঠতে পারতো না রে ভাই, সেই লোক এখন ফেরি অর্ধেক রাস্তায় চলে গেছে, ফেরি কি ফেরত নিয়ে আসে? বাংলাদেশে তো সে একমাত্র এমপি না, আরো তো অনেক এমপি আছে। এখনো তো শুনি না এরকম ঘটনা যে ফেরি চলে গেছে, ফেরি ফেরত আসতে বাধ্য হয় ওই এমপি কে নেওয়ার জন্য। তো এই ঘটনায় আপনি অন্য আলাপ বাদ দেন, সারা দেশের কথা বাদ দেন, ওই ফেরিতে যে লোকগুলি ছিল সেই লোকগুলি তো ওই এলাকার লোক, কারণ উনি তো ওই এলাকায় যাবেন। ওই লোকগুলি কি ওই এমপির উপর খুশি হয়েছে? একটা সিম্পল কথা ভাই, খুশি হয়েছে? ওই লোকগুলির আত্মীয় স্বজন অনেক জায়গা আছে, তারা কি ওই এমপির আচরণে খুশি হয়েছে? ওই এমপির বাহাদুরিতে খুশি হয়েছে? হয় নাই। এই জিনিসটা এনসিপি বুঝে না। ওই বেটা আবার ওই যুক্তি দিচ্ছে আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ, অমুক কাজ তমুক কাজ। আরে ভাই, তোমার কি কাজ এটা আমরা জানি। এমপিদের, বাংলাদেশের এমপিদের কি কাজ থাকে এটা আমরা খুব ভালো মতো জানি। ওই 10 মিনিট পরে গেলে, 15 মিনিট পরে গেলে কি, আর যদি তুমি মনেই করো যে 10 মিনিট পরে গেলে তোমার বিরাট অসুবিধা, তো তুমি 10 মিনিট আগে আসলে না কেন? এত লোক আসতে পারলো, তুমি আসতে পারলে না কেন? তো এই যে বিষয়গুলো, এগুলো তো ওনারা ঘটাচ্ছেন। দেখেন, একটা ঘটনা একটা দলকে অনেক নিচে নিয়ে যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই জামাতে ইসলামী সৎ লোকের শাসন কায়েম করবে, তাই না? আমি আপনাকে সিম্পল 2টা ঘটনা বলি। একজন এমপির ঘটনা, এটা নিয়ে তো আলোচনা করলেও তো মানে অস্বস্তি লাগে, আলোচনা করলাম না। তো এটা কিন্তু সৎ লোকের নমুনা না। মাঝখানে আগে দেখলাম ভোলায় এক ঘটনা ঘটছে, জামাতের ওখানকার ভোলা কি তজিমুদ্দিনে কোন থানায় এক ভদ্রলোক, উনি জামাতের ওখানকার সাধারণ মহাসচিব আর কি, হ্যাঁ, সেক্রেটারি জেনারেল, ওখানকার সেক্রেটারি সে, তার নাম মোহাম্মদ মহিউদ্দিন। ওইখানে সে মাদ্রাসার টিচার। ওই মাদ্রাসার একজন জুনিয়র টিচার ছিল, তার নামও মহিউদ্দিন। ওই জুনিয়র টিচার মারা গেছে আজকে 20 বছর আগে। বেতন ভাতা খাচ্ছে। এই 20 বছর ধরে ওই নাম নিয়ে এই যা যা ডকুমেন্ট সব জাল করে সে 20 বছর ধরে ওই মহিউদ্দিনের বেতন ভাতা তুলতেছে। এটা কি সৎ লোকের আচরণ? আচরণ না তো। এই ঘটনাগুলো কিন্তু দেখেন, আমি কিন্তু বেশি ঘটনা বইনি, ও 2টা ঘটনা বলে, এরকম হয়তো 2-3টা ঘটনা আছে যে নাকি আপনি পাবেন। তো এখন এই দলটা এত কষ্ট করে এই পর্যন্ত আসছে, তারা তো কষ্ট করে আসছে রে ভাই, এটা তো একটা ক্যাডার ভিত্তিক দল, কিন্তু অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। সেই দলটার ইমেজ কোথায় গিয়ে দাঁড়াইছে এই 2-3টা ঘটনার কারণে। তো আর এই দলটা মাত্র যাত্রাই শুরু করছে, ঘটনার প্রভাব ঘটতেছে যে আগে কি ছিল এখন কি আছে, আগে কি দেখতাম এখন কি দেখি। একজন লোক বলতেছে যে আমি তো সেই ছোটবেলা থেকে 15-16 হাজার টাকা দামের স্নিকার্স পরি। সে বলতেছে আর কি, ভাই তুমি কি করতা? তোমার বাপ কি জমিদার ছিল? ভাই আমি সারা জীবন আমি সাংবাদিকতাই করি আজকে 35-36 বছর, এবং আমি সারা জীবন ভালো ভালো চাকরি করছি। আমার জীবনে খারাপ চাকরির উদাহরণ নাই। আমার সম্বন্ধে খবর নিয়ে দেখেন, 12-13টা চাকরি করছি, সব জায়গায় ভালো ভালো চাকরি করছি। আমার সমবয়সীদের জন্য ভালো। আমি এখন পর্যন্ত 15-16 হাজার টাকার কেস পড়ার সাহস, কিনারই সাহস, দাম করারই সাহস পাই নাই। আপনার কাছে আবার আমি ফিরবো এখন, আবার পাপিয়ার কাছে একটু আসি। মানে আমার বক্তব্যটা এখানে একটা, ধরেন একটা গণতান্ত্রিক দেশ, আর গণতান্ত্রিক দেশে নতুন নতুন দল হতেই পারে। সেক্ষেত্রে মাসুদ কামাল যে বিষয়গুলো তুলে ধরলো তার ওপিনিয়ন, সেক্ষেত্রে যদি আমরা এইভাবে চিন্তা করি যে ডিমান্ডটা কি ছিল, ওই সরকারের যে পতন হইল শেখ হাসিনা সরকারের, তখন ডিমান্ডটা কি ছিল? ডিমান্ডটা ছিল একটা সংস্কার হবে,
তারপর যাই ফাইনালি আমরা গণভোটে গেলাম এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। এখনো কিন্তু তাদের ইস্যু সেটা রয়ে গেছে। সেটাকে যদি আপনি পাপিয়ারা, আপনারা সবচেয়ে বড় দল হিসাবে ক্ষমতায় আছেন, যদি আপনারা সেই সংস্কারের কার্যক্রমটা শুরু করে এবং গণভোটের আলোকে জুলাই সনদের বাস্তবায়নের পদক্ষেপটা নিলে তাদের বক্তব্যগুলো আরো বিলীন হয়ে যেত না, তাদের গ্রহণযোগ্যতাটা শেখ হাসিনার আরো তো বিলীন হয়ে যেত। শেখ হাসিনার মানে আমার বক্তব্য হচ্ছে তাদেরকে আমরা এখনো কিন্তু ওই জায়গাটা রেখে দিছি আন্দোলনের, সেটাকে যদি মিট করে দেয়া যায় তাহলে তো এটা ভাই আপনি যেটা বললেন, এটা কি মনে করেন? আপনি যেটা বললেন এটার সাথে আমি একমত না এই কারণে এরা পরিবেশটা প্রথম দিন থেকেই খারাপ করতেছে। মানে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে, যেদিন থেকে অন্তর্বর্তীকালীন সরকার 3 দিন ফাঁকা থাকছে, 3 দিন পর থেকে আসছে, সেদিন থেকে একই রকম অ্যাটিটিউড আমি এদের ভিতরে লক্ষ্য করছি। এরা বাংলাদেশে বাদশা রাজা, এরা যেটা বলবে সেটাই মেনে নিতে হবে, যেটা বলছে ওটাই রাইট, এর বাইরে কোনো কথা না। এই যে একটা অহমিকা, এই যে দাম্ভিকতা, এই দাম্ভিকতাটাই এদেরকে ওই জায়গায় নিয়ে গেছে। আর আপনি 15 বছর শেখ হাসিনাকে উৎখাত করার যে আন্দোলন আমরা করছি, সেইখানে কোথাও কি আমাদের উল্লেখ ছিল যে জুলাই সনদ অমক তমক, যে জুলাই মাসে আগস্ট মাসে বিতাড়িত হবে শেখ হাসিনা ওজেদ, গণভোট, এভরিথিং, সংস্কার কমিশন বাংলাদেশে আসবে, এরকম কিছু আমেরিকান এজেন্ডা নিয়ে ঝুড়ি করে, সেটা আবার এই আপনার পিআর পদ্ধতি, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এগুলো নিয়ে কিন্তু শেখ হাসিনার পতন হয়নি। মানুষ একবার অত্যাচারে অতিষ্ঠ ছিল, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাইছে, একটা নিরপেক্ষ নিউট্রাল প্ল্যাটফর্ম পাইছে, মানুষ কিন্তু এসে সব দাঁড়ায় গেছে, দাঁড়ায় কিন্তু জনসমর্থন দিছে, বিদায় করে দিছে, মিটে গেছে একটা সুন্দর স্বস্তি শান্তির, নিজেদের আয় ব্যয়ের নিয়ন্ত্রণে একটা বাংলাদেশ তারা চায়। এটা সিম্পল বাংলাদেশের রাষ্ট্রীয় নাগরিক হিসেবে মানুষও কিন্তু চাহিদা। এইটাতে জটিলতা করছি আমরা রাজনীতিবিদরা, আমরা এখানে পিআর আনতেছি, আমরা এখানে হানা ভোট আনতেছি, সংবিধান সম্মত কিনা, এই জুলাই সনদ অমক তমক 7 এগুলো কোনো এজেন্ডা দিয়ে বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনও হয়নি এবং শেখ হাসিনা হঠাৎ আন্দোলনও হয়নি। আন্দোলনে সাকসেসফুল হওয়ার পরে, এজেন্ডাগুলো আসতেছে। এখন এই এজেন্ডা কতটুকু আপনার বাস্তবায়ন করা সম্ভব, কতটুকু সম্ভব না, আইনগত, সাংবিধানিক এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, সেটা বিচার বিশ্লেষণ করে ঐক্যমতে পৌঁছাতে হবে। এটা রাইট যে ঐক্যমতে পৌঁছাতে হবে, এখানে জেদাজেদির কোনো বিষয় নাই। আপনি এমপি না, আপনি গণভোট দিয়ে দিলেন, আপনি বললেন যে ঠিক আছে গণভোটে আমি থাকলাম, কিন্তু আপনি যখন এমপি হবেন তখন সংবিধানের বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। গণভোট সংবিধানের ছিল না, যার জন্যই তো হাইকোর্টের বারান্দায় যে গণভোট সংযুক্ত করা হলো এবং ওইটা সংবিধানের এখন আওতাভুক্ত করতে হবে। এখানে আইনজীবী হিসেবে আপনি নিজেও ওই ব্যাপারে একমত হতেই হবে আপনাকে আমার সাথে। হ্যাঁ, এখন ধরেন যে বাংলাদেশের রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আপনি যখন নির্বাচিত এমপি না, তখন আপনি যে কথাটা বলবেন, এমপি নির্বাচিত হওয়ার পরে আপনার তো সংবিধানের বাইরে আপনি যেতে পারবেন না। বাংলাদেশের গণভোট অ্যাড করি আপনি এখানে, সংবিধানের বাইরে যেতে আমি একমত, সংবিধানের বাইরে যাওয়া উচিত না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করার পর আমাদের আইনমন্ত্রী কিন্তু বলছেন সংবিধানের 123(2) অনুচ্ছেদ মোতাবেক পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে। এই একই কথা কিন্তু সংসদ ভেঙে যাওয়ার পরেও ওখানে লেখা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচনটা কি 90 দিন পরে হয়েছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তত্ত্বাবধায়ক সরকারের, এবং তার কিছু কিছু ব্যক্তিগত শর্ত ছিল, কারণ উনি তো ওখানে আসতে চাননি যে উনি আবার এখান থেকে ফেরত যাবেন ওনার যেখানে কর্ম। না, আমি শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলছি। ও আচ্ছা, উনি যে চলে গেলেন, 90 দিন পরে নির্বাচন হবে আইনমন্ত্রী বললেন, তো সংসদ ভেঙে যাওয়ার পর তো 90 দিনের মধ্যে নির্বাচন সংবিধানে বলা আছে। তাহলে যে নির্বাচনটা আমরা করলাম সংসদ নির্বাচন, সেটা কি এই সংবিধান মোতাবেক হয়েছে কিনা? এটা কত 90 দিন পার হতো এই নির্বাচনে, তার তো শেষ ছিল না। আদৌ কি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার মতো কোনো সদিচ্ছা ছিল? এটা তো জোর করে আদায় করে নেওয়ার মতো করে আদায় করে নেওয়া হয়েছে ওনার কাছ থেকে, কারণ উনি পার্মানেন্টলি থাক, এটা উনি সেই শক্তি সামর্থ্য বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের কাছ থেকেই পাচ্ছিলেন, মদতও পাচ্ছিলেন। কিন্তু এইখানে বিএনপি একটু বেঁকে বসছিল যে না, নির্বাচনটা দিয়ে আপনাকে বিদায়টা নিতে হবে, কারণ এতদিন এই জনসমর্থন দেওয়া আমাদের পক্ষে সম্ভবপর না। তো এখন যাই হোক, আপনি সেই হিসেবে সংবিধান যদি দেখতে চান, তাহলে তো এখন ওই আন্দোলনটাই বৃথা হয়ে যাবে। আন্দোলনকে কি আপনি বৈধ রূপ দিতে পারবেন? জুলাই আগস্টের অভ্যুত্থানকে পারবেন না। এবার আপনি যদি বলেন, এই যে জামাত ইসলাম যেটা বলছে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তার 29 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, তো শেখ হাসিনা যেই নির্বাচনগুলোতে প্রধানমন্ত্রী হয়েছে, সেই নির্বাচন কি নির্বাচন ছিল? নির্বাচনই তো ছিল না, নির্বাচন ছাড়াই তো নিজেকে নিজের প্রধানমন্ত্রী ঘোষণা করছে, যার কারণেই তো এই প্রসঙ্গ। এখন বিএনপির সাথে বনিমানার অভাব, বিরোধিতার খাতিরে এখন আওয়ামী লীগকে বৈধতার প্রশ্নে যে বক্তব্যগুলো দিচ্ছে,
এটাও কি জনগণের মানার জিনিস, না জনগণ মানবে? আমরা রাজনৈতিক স্ট্যান্ডবাজি করতে যে এমন কোনো পর্যায়ে যাতে না যাই যে জনগণ আমাদের কাছ থেকে সমর্থনটা, মুখটা ফিরায় নাই, এটা ভাবার সবচেয়ে বিষয় হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। ঠিক আছে, আমি আপনার পক্ষ শুনলাম। আমি এখন মাসুদ কামাল আপনার কাছে আবার যাচ্ছি, সময় হয়তো আমাদের হাতে খুব বেশি নাই। তো আপনি আমাকে বলেন তো, এই হিসাবে যদি এই প্রশ্নটা আমরা আনি আজকে, যে শাহাবুদ্দিন সাহেব যে বিদায় হওয়ার পর যে 3 মাসের বক্তব্যটা আসলো, আমাদের তো ওই নির্বাচনের পর 3 মাসের একটা বাধ্যবাধকতা ছিল, তাহলে আমরা সবাই মেনে নিছি বলে সেই নির্বাচনটা যদি বৈধ হয়ে যায়, এটা যদি হয়, তাহলে তো সবাই মিলে আমরা গণভোট মেনে নিয়েছিলাম, সবাই মিলেই তো জুলাই সনদ বাস্তবায়ন করবো আমরা মেনে নিয়েছিলাম। এখন বিষয়টা আপনি কিভাবে বলবেন? ছিল দেখেন, এখানে আমি একটা কথা বলি, সেটা হলো কি, আইনমন্ত্রী যে কথাটা বলছেন তাকে তো এটা বলতেই হবে। আসলে তো সংবিধানে সেটা আছে। আগের বার যেটা হয় নাই, তখন তো আর তার সরকার ছিল না। এই যে ইউনূস সরকার কি করছে না করছে, তার দায়িত্ব সে নেবে কেন? সে তো এটা নেবে না। যদিও সে সেই সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন, কিন্তু ওনার কথায় তো আর সব কিছু সিদ্ধান্ত হতো না। এই যে উনি এটা নেন নাই। যখন ওনার সরকার আসছে, তখন উনি ওনার সরকারের দায়িত্ব নিয়েছেন। বিএনপির জন্য যেটা মানে মন্দ কাজ হয়েছে, আমি বলি, বিএনপি যে কাজটা দেখে তাকে জবাব দিতে হবে এক সময় না এক সময়, সেটা হলো বিএনপি শুরু থেকেই আমি মনে করি এক ধরনের মানে আপনার যা ভেবেছে, যা করতে চেয়েছে, মুখে সেটা উচ্চারণ করতে পারে নাই। সে জনগণের শক্তির উপর ভরসা রাখতে পারে নাই। যেমন ধরেন এই যে গণভোটের পক্ষে তো বিএনপি কথা বলছে, এমনকি হাঁ ভোট দেওয়ার জন্য তারেক রহমানকে দিয়ে একটা মিটিংয়ে বলানো পর্যন্ত হয়েছে। আমি শিওর ছিলাম যে তারেক রহমান শেষ পর্যন্ত হাঁ ভোটের পক্ষে বলবেন না, এটা আমার ধারণা ছিল। কিন্তু ওনার সিনিয়র লিডাররা ওনাকে বাধ্য করছে বলার জন্য। তারেক রহমানকে বলবো, আপনি একটু মনে করে দেখেন আপনাকে কোন কোন সিনিয়র লিডার বাধ্য করছে। সেই সিনিয়র লিডারের ব্যাপারে আপনি একটু সতর্ক থাকেন। কারণ যে জিনিসটা ওনারা এখন বলতেছেন যে এটা না বললে নির্বাচন পেতাম না, আমি মনে করি এই ধারণাটা একদমই ভুল। আপনাদের যে জনগণের যে সমর্থনটা আপনাদের উপর আছে, তার উপর আপনাদের আস্থা ছিল না কেন? ছিল না এই কারণে আপনাদের ওই সিনিয়র লিডাররা জনবিচ্ছিন্ন নেতা, ওনারা জনগণের সঙ্গে সম্পৃক্ত না। পুরো দেশ বিএনপির সঙ্গে ছিল, আর বিএনপি ভয় পাচ্ছে ইউনূসকে, বিএনপি ভয় পাচ্ছে আসিফ নজরুলকে। এটা কিছু হইল? বিএনপি ভয় পাচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরীকে। পুরো দেশ ওর সঙ্গে ছিল, পুরো দেশ যে ছিল সেটা প্রমাণ হয়েছে। মানুষ যে তাকে এইভাবে ভোট দেবে, এই জিনিসটা বিএনপি বুঝতে পারলো না কেন? বুঝতে পারে না এই কারণে যে তারা আসলে জনবিচ্ছিন্ন ছিল। তারা তাকায় ছিল ডক্টর ইউনূসের দিকে। ডক্টর ইউনূসকে তারা পয়গম্বর মানে পর্যায়ে উঠায় নিয়ে গেছিল যে উনি যদি দয়া করে দেন, যদি দয়া করে না দেন। এবং এই জন্য এখন তারা তো বলছে হাঁ ভোট দিতে, বলার পরে এখন বলে যে এটাই মানি না। ভাই, এটা তো হবে না। তাহলে তো আপনি তো নিজেকে তো জনগণের সামনে কি জবাব দিবেন? আপনি জনগণ যদি বলে আপনার কথায় হাঁ ভোট দিছি, আর আপনি মানেন না কেন? এখন গণভোট তো সংবিধান বিরোধী, এটা তো হয়ই না রে ভাই। আপনি দিতেই পারেন না। একটা বেআইনি কাজের পক্ষে আপনি জনগণকে বললেন গণভোট দিতে। ধন্যবাদ। আপনি আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। হ্যাঁ, মাসুদ কামাল এবং পাপি, আপনাদের দুজনকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আপনাকে আবার অসংখ্য হয়তো দেখা ধন্যবাদ হবে। অ্যাঙ্কর হিসেবে আত্মপ্রকাশ করার জন্য।